বাগানবিলাস এই শব্দটার সাথেই জড়িয়ে আছে তার হারিয়ে যাওয়া স্মৃতির এক টুকরো। নিখোঁজ হয়ে যাওয়া একের পর এক কলেজ ছাত্রী। আর সেই সব হারিয়ে যাওয়া মেয়েদের মাঝেই কিভাবে যেন জড়িয়ে পড়ে একজন ডিসেন্ট ডক্টরের স্ত্রী ঋতুর নাম। অদ্ভুত আঁধারে মিশে থাকা এক নিঃসঙ্গ মহিলা, যার ছবি আঁকার সমস্ত ক্ষমতা থেমে গেছে কেবল বাগানবিলাসে। কে সে? কেন বারবার ফিরে আসে সেই ফুলের প্রতিচ্ছবি? শহরের নিখোঁজ হওয়া ছাত্রীরা কি কোনো পথ দেখাতে চায়, নাকি এর সবটাই নিখুঁতভাবে সাজানো এক ভয়ঙ্কর খেলা? বোগাইনভিল্লা এক ঘোর লাগা সাইকো থ্রিলার মুভি, যেখানে রহস্যের পাপড়ি খুলতে খুলতে হারিয়ে যাবে বাস্তবতার সব সীমানা। তো চলুন শুরু করা যাক। দৃশ্যের প্রথমে দেখা যায় রাতের বেলা এক দম্পতি গাড়িতে করে যাচ্ছে। এমন সময় মারাত্মক গাড়ি দুর্ঘটনা ঘটে। এরপর কাহিনী চলে যায় ৮ বছর পর। দেখা যায় ঋতু নামে এক মহিলা তার ছেলে মেয়েকে স্কুল বাসে তুলে দিচ্ছে। এরপর ঋতু বাড়ির ভেতরে এসে কাজের মেয়ে রেমাকে জিজ্ঞাসা করে, বাচ্চারা কি স্কুলে গিয়েছে? রেমা বলে, হ্যাঁ গিয়েছে তো, আপনিই তো দিয়ে আসলেন। ঋতু এবার বাচ্চাদের রুমে গিয়ে চেক করে। এরপর সে তার স্টুডিও রুমে আসে, যেখানে সে ছবি আঁকে। সেখানে একটি ডায়েরি খুললে দেখা যায় লিখা আছে, ঋতু এখানে তোমার সবকিছু লিখা আছে, পড়ে আবার জায়গা মতো রেখে দিও। আরও লেখা আছে, তোমার নাম ঋতু, তোমার স্বামীর নাম ডক্টর রয়েস থমাস, আমাদের বাচ্চাদের নাম এমা ও রায়ান। আমাদের একটি কার অ্যাক্সিডেন্টের পর তোমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তো প্রথমে দেখানো অ্যাক্সিডেন্টটা তাদেরই ছিল, এবং এরপর থেকে ঋতু সবকিছু ভুলে যায়। এমনকি কিছু সময় আগে যেটা ঘটেছে সেটাও সে মনে করতে পারে না। আর এই কারণে ডায়েরিতে রয়েস ঋতুকে মনে করিয়ে দেওয়ার জন্য এসব লিখে রাখে। দেখা যায় ঋতু খুব ভালো পেন্টিং করতে পারে, কিন্তু সে ঘুরে ফিরে শুধু বাগানবিলাসের ছবি ছাড়া আর কিছুই আঁকতে পারে না। ইনিই হচ্ছেন ডক্টর রয়েস থমাস। ঋতুর প্রচণ্ড খেয়াল রাখে সে। সে তার সহকর্মীকে নিজের স্ত্রীর অসুস্থতা নিয়ে বলতে গিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। রয়েস বলছিল প্রতিদিন হাসপাতালে যাওয়ার সময় ঋতু তাকে দাঁড়িয়ে দেখে। ফিরে আসার পর যদি তাকে চিনতে না পারে, এসব অনিশ্চয়তার কথা বলছিল রয়েস। সব মিলিয়ে রয়েসকে খুব ডিসেন্ট আর ধৈর্যশীল মনে হচ্ছিল। এরপর ঋতুর আঁকা পেইন্টিং আর্ট গ্যালারিতে সেল করার জন্য কাজের মেয়ে রেমা ও ড্রাইভার বিজু সহ ঋতু একটি আর্ট গ্যালারিতে আসে। এই বিজু হলো রেমার হাজব্যান্ড। ঋতুর আঁকা পেইন্টিং ৩,০০০ টাকাতে সেল করে তারা। এত কম টাকায় পেইন্টিং সেল করায় রেমা ঋতুকে বলে, ম্যাডাম এত কম দামে পেইন্টিং কেন সেল করেন? এগুলো আরো অনেক দামে সেল করা যেত। ঋতু বলে, আমার খুব জানার ইচ্ছা কে আমার পেইন্টিংগুলো শুধু শুধু টাকা খরচ করে কেনে। পরের দিকে দেখা যায় রয়েস তার গাড়ি নিয়ে ফার্ম হাউসে আসে। তার হাতে ঋতুর পেন্টিংগুলো দেখা যায়। রয়েস আসলে ঋতুর পেন্টিংগুলো কিনে ফার্ম হাউজের একটি রুমে রেখে দেয়। রয়েস তার ফার্ম হাউজে কিছু সবজি ও ফলমূলও চাষ করে। প্রতি সপ্তাহে একবার করে সে এগুলো নিয়ে আসে। রয়েস বাসায় ফিরে দেখে বউ কান্নাকাটি করছে। ঋতু বলে সে বাগানবিলাসের ছবি ছাড়া আর কিছুই পেন্ট করতে পারে না। এরপর রয়েস তাকে শান্ত করে এবং রুমে নিয়ে আসে। তাকে গোসল করিয়ে দেয়। এরপরে দেখা যায় ঋতু খুব কাশছিল। রয়েস বলে, তুমি বাথটাবে আবার পড়ে গিয়েছিলে তাই না? তোমাকে কতবার বলেছি বাথটাব পানি দিয়ে পুরোটা ভরবে না। এরপর রয়েস তার মাথা মুছিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মাঝরাতে হঠাৎ করে ঋতুর ঘুম ভেঙে যায় শুকুরের শব্দে। এতে করে রয়েসেরও ঘুম ভেঙে যায়। তখন ঋতু রয়েসকে বলে, এরকম একটা নির্জন বাড়িতে চোরদের অনেক আনাগোনা দেখা যায়। বাচ্চা কাচ্চা এবং তোমার জন্য আমার অনেক দুশ্চিন্তা হয়। তখন রয়েস বলে, ঠিক আছে, আমি পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দেব, এখন ঘুমিয়ে পড়ো। পরদিন সিসি ক্যামেরা লাগানোর জন্য লোক আসে। এদের মধ্যে অমলা নামে একটি মেয়ে ঋতুকে তার কার্ড দেয়। ঋতু কিচেনে যেয়ে কার্ডটি রেখে সে সবার জন্য শরবত বানাচ্ছিল। সিসি ক্যামেরা ইনস্টল করতে আসা দুজন লোককে দেখে সে খুব সাইলেন্ট হয়ে যায় এবং ছুরি নিয়ে তাদের দিকে আক্রমণাত্মক হলে রয়েস এসে ঋতুকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু ঋতু কোনো কিছুতে শান্ত হচ্ছিল না। তাই রয়েস তাকে থাপ্পড় মারে আর ফার্স্ট এইড দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মাঝরাতে শব্দ পেয়ে ঋতুর আবারও ঘুম ভেঙে যায়। তাই সে ফোনের টর্চ লাইট জ্বালিয়ে দেখতে চাইলে হঠাৎ কেউ তার গলার পেছনে চেপে ধরে। এরপর সিন চলে যায় রয়ের হসপিটালে। আসলে গত রাতে তাদের বাসায় চোর এসেছিল। রয়েসের মাথায় আঘাত পেয়েছে। হসপিটালের অন্য ডক্টর রয়েসকে জিজ্ঞাসা করে, থানায় কমপ্লেন করেছেন? রয়েস জানায় যেহেতু বাসায় কিছু চুরি হয়নি তাই পুলিশকে কমপ্লেন করিনি। অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ? এরপরে রয়েস বাড়ি ফিরে আসলে ঋতু জিজ্ঞাসা করে, আমাদের কার কোথায়? রয়েস বলে, কারে একটু সমস্যা হওয়ার কারণে সার্ভিসিং করতে দিয়েছি। এরপর দেখা যায় ঋতু পেইন্ট করতে বসেছে। ঋতুর মনে কেন জানি বারবার সূর্যমুখী ফুল ভেসে উঠছিল। আগেরবার সে কি ছবি এঁকেছিল সেটা দেখার জন্য ফোনের গ্যালারি চেক করলে সেখানে কোনো ছবি দেখতে পায় না। তাই এবার সে তার ডায়েরি চেক করে যে সে কোনো কিছু লিখে রেখেছে কিনা। ডায়েরিতে লেখা রয়েছে যখনই কোনো কিছু পেইন্ট করবে সেটার ছবি তুলতে ভুলবে না।
কিন্তু ঋতু বুঝতে পারে না তাহলে তার ফোন থেকে ছবিগুলো কোথায় গেল। তবে কি আগেরবার সে কোনো ছবি আঁকেনি? এটা ভাবতে ভাবতে ঋতু খুব চিন্তায় পড়ে যায়। এ সময় রেমা এসে তাকে জিজ্ঞাসা করে কফি বানিয়ে দিবে কিনা, আর টিভি অন করে দেয়। টিভিতে তখন দেখাচ্ছিল একজন পলিটিশিয়ানের মেয়ে ছায়া কার্তিক নিখোঁজ হয়ে গিয়েছে। ছায়া মারিয়ান কলেজের ৩য় বর্ষের ছাত্রী ছিল। কলেজ থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। এই নিউজ দেখার পরে সে কল্পনা করছিল একটি সূর্যমুখীর বাগানের মধ্য দিয়ে সে দৌড়াচ্ছে। সূর্যমুখীর বাগানের মধ্যে ছায়া কার্তিক দাঁড়িয়ে আছে। ঋতু ছায়ার কাছে যেতেই অদৃশ্য হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই রেমা ঋতুর জন্য কফি নিয়ে আসলে ঋতু তাকে জানায় যে মেয়েটি নিখোঁজ হয়েছে সে এই মেয়েটিকে চেনে, আগে কোথাও দেখেছে তাকে। রেমা তখন বলে গতকাল যখন তারা বাজারে গিয়েছিল তখন পুলিশ অফিসার তাদেরকে এই মেয়েটির ফটো দেখিয়ে জিজ্ঞাসা করেছিল এই মেয়েটি নিখোঁজ হয়েছে, তারা এই মেয়েটিকে কোথাও দেখেছে কিনা। ঋতু রেমাকে জিজ্ঞাসা করে আমাকেও কি পুলিশ জিজ্ঞাসা করেছিল, আর আমি কি বলেছিলাম? রেমা বলে আপনি বলেছিলেন আপনি এই মেয়েটিকে চেনেন না। এরপর ঋতু শাওয়ার করে ঘরে এলে সে রয়েসের গিফট করা ব্রেসলেটটা খুঁজে পাচ্ছিল না। রেমাকে ডেকে সে ব্রেসলেটটা খুঁজতে বলে। প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে রয়েস এই ব্রেসলেটটি তাকে গিফট করেছিল, কিন্তু সারা ঘর খুঁজে কোথাও তারা এই ব্রেসলেটটি খুঁজে পায় না। এরপর ঋতু রয়েসকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলে। রয়েস ঋতুর কথা মতো দ্রুত বাসায় চলে আসে। ঋতুকে বেশ খুশি মনে হচ্ছিল। সে রয়েসকে তার পেন্টিং রুমে নিয়ে গিয়ে দেখায় সে আজকে নতুন ৩টি ছবি এঁকেছে। আজকে সে বাগান বিলাস ছাড়া একদম ভিন্ন ৩টি ছবি আঁকতে পেরে প্রচণ্ড খুশি। এগুলোর একটি ছিল সূর্যমুখী ফুলের, একটি খরগোশের এবং আরেকটি ছিল ব্যাটম্যান লগোর। ঋতু খুব খুশি হয়ে বাচ্চাদেরকেও সে ছবিগুলো দেখায়। রয়েসের বাড়িতে পরদিন সকালে এসিপি ডেভিড আসে। এসিপি ডেভিড একটি ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে এই মহিলাকে সে চেনে কিনা। রয়েস জানায় এই ছবিটি তার স্ত্রী ঋতুর। ডেভিড রয়েসকে জিজ্ঞাসা করে এই বাড়িতে তারা কতদিন ধরে আছে। রয়েস জানায় ৫ থেকে ৬ বছর হবে। এরপর ডেভিড রয়েসকে তার স্ত্রীকে ডাকতে বলে। ঋতু আসলে ডেভিড ফটোটা দেখে জিজ্ঞাসা করে এটা সে কিনা। ঋতু জানায় এটা তার ফটো। সে জিজ্ঞাসা করে কিন্তু এই জায়গাটা কোথায়। ডেভিড বলে সেটা তো আপনি আমাদেরকে বলবেন এই জায়গাটা কোথায়। মারিয়ান কলেজের লেডিস হোস্টেলের সামনে আপনি কি করছিলেন, কার জন্য অপেক্ষা করছিলেন? ঋতু বলে আমি কেন ওখানে যাব। এরপর ডেভিড ঋতুর মুখে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসা করে আপনার মুখে কি হয়েছে। তখন রয়েস বলে ও আসলে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিল। এরপর ডেভিড ঋতুকে ছায়ার ফটো দেখায় এবং জিজ্ঞাসা করে এই মেয়েটিকে চেনেন। ঋতু বলে কোথায় যেন দেখেছি, তবে কোথায় দেখেছি সেটা সঠিক মনে করতে পারছি না। ডেভিড বলে এই মেয়েটি কয়দিন ধরে নিখোঁজ, ভালো করে মনে করে দেখুন আপনি ওকে কোথায় দেখেছেন। পুলিশ তাকে জেরার সুরে প্রশ্ন করলে তখন ঋতু ঘাবড়ে যায় এবং অন্যমনস্ক হয়ে পড়ে। রয়েস তখন ডেভিডকে বাইরে নিয়ে এসে ঋতুর শারীরিক কন্ডিশন সম্পর্কে জানায়। ঋতু আসলে ৮ বছর যাবৎ ট্রিটমেন্ট নিচ্ছে। অ্যাক্সিডেন্টের পর থেকে সে আসলে কিছু মনে রাখতে পারে না। যাদেরকে সবসময় পাশে দেখতে পায় শুধু তাদেরকে মনে রাখে, আর বাকিদেরকে ভুলে যায়। আপনি তাকে যতবারই জিজ্ঞাসা করবেন সে এক এক উত্তর দিবে। তখন ডেভিড বলে আসলে এটি থেনি জেলার সভাপতি কার্তিকিয়ানের মেয়ে, এই জন্য আমাদের উপরে পলিটিক্যাল প্রেশার আছে। ডেভিড বলে কাল আপনিও আপনার ওয়াইফকে নিয়ে একবার থানায় আসুন নর্মালি কথা বলার জন্য, আর হ্যাঁ সাথে করে অবশ্যই আপনার ওয়াইফের মেডিকেল রিপোর্টগুলো নিয়ে আসবেন। এটা বলে ডেভিড চলে যায়। পরের দিন রয়েস তার ওয়াইফকে নিয়ে থানায় যায়। ডেভিড ঋতুকে জিজ্ঞাসা করে আপনি কি মারিয়ান কলেজের লেডিস হোস্টেলের সামনে কেন দাঁড়িয়েছিলেন সেটা মনে করতে পেরেছেন। ডেভিড তখন ছায়ার ছবি দেখিয়ে বলে এই মেয়েটিকে চিনতে পারছেন। তখন ঋতু বলে একটা মহিলার সাথে ও কথা বলছিল। ডেভিড বলে কে ছিল, কখন কথা বলছিল। তখন ঋতু জানায় আমার যতদূর মনে পড়ছে ও রেমা ছিল। ডেভিড জানতে চায় রেমা কে। ঋতু বলে সে আমার বাসায় কাজ করে। জিজ্ঞাসাবাদ শেষে ঋতু বাইরে আসলে রয়েস তাকে বলে একমাত্র রেমাই তোমাকে সাহায্য করে আর তুমি রেমার কথাই বলে দিলে। আর তুমি ছায়াকে কিভাবে চেনো, তুমি কি করছো বা কি বলছো এসব কি একবার ভেবে দেখেছো? বারবার বলেছি তুমি যে জিনিসটা শিওর না সেটা বলবে না। তোমার এমন মেডিকেল কন্ডিশনের পরেও তুমি কেন এমন বললে? এসব শোনার পর ঋতু কাঁদছিল। পুলিশ স্টেশনে রেমা ও বিজুকে ডাকা হয়। রেমাকে জিজ্ঞাসাবাদ করলে রেমা বলে আপনারা যেদিনের কথা বলছেন ওই দিন তো আমি আমার স্বামীর সাথে করে বোনের বিয়েতে গিয়েছিলাম। এরপর বিজুকে জিজ্ঞাসাবাদ করলে বিজুও একই কথা বলে। ডেভিড তাদের জবানবন্দি নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর রয়েস ডেভিডকে বলে রেমা আমাদের বাসায় ৪ বছর যাবৎ কাজ করছে, আর ঋতু সচরাচর যাদেরকে দেখে তাদেরকেই শুধু মনে রাখতে পারে, যেমন রেমা, বিজু এবং আমি। আর যাদেরকে নিয়মিত দেখে না তাদেরকে সে ভুলে যায়। এজন্য সে যখন কোনো কিছু মনে করতে পারে না তখন নিজের ইচ্ছামতো সে এক একটা উত্তর বানায়। আমার যতটুকু মনে হচ্ছে রেমার বিষয়টা এমনই হয়েছে।
ডেভিড জানায়, সিসিটিভি ফুটেজে দেখলাম আপনার বাসায় চোর এসেছিল, কিন্তু আপনি এটা থানায় কমপ্লেন করেননি কেন? রয়েস বলে, আসলে বাসা থেকে তো তেমন কিছু চুরি হয়নি, এজন্য কমপ্লেন করিনি। তারপর ডেভিড বলে, দেখুন এই কেস নিয়ে আমাদের ওপর পলিটিক্যাল প্রচুর প্রেশার রয়েছে, আর সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে আপনার স্ত্রী ছায়াকে অনুসরণ করছে। তখন রয়েস বলে, আপনারা ঋতুর কন্ডিশন সম্পর্কে বেশি কিছু জানেন না বলে এমনটা বলছেন। ডেভিড বলে, তাহলে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট ডাকি, যিনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে, আর সেটা কালকেই। কাল 10টার মধ্যে থানায় থাকবেন। আপনার স্ত্রী বাচ্চারা স্কুল থেকে ফিরবে বলে টেনশন করছে, তাই আজকে ছেড়ে দিলাম। ডেভিড বলে, স্যার একটা কথা, আসলে আমাদের কোনো বাচ্চাই নেই, এসব ওর হ্যালোসিনেশন। এটা শুনে ডেভিড প্রচণ্ড অবাক হয়। পরের দিন থানায় সাইকোলজিস্ট ঋতুকে জিজ্ঞাসা করে, রয়েসের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছিল? ঋতু তার রেগুলার কাজকর্মগুলো ফোনে রেকর্ড করে রাখে। সাইকোলজিস্ট মীরা ঋতুর ফোন চেক করলে দেখে সব দিনের ভয়েস রেকর্ড এবং ছবিগুলো আছে, শুধুমাত্র 11 তারিখের গুলো মিসিং। আর ছায়াও 11 তারিখেই নিখোঁজ হয়েছিল। তখন মীরা তাকে জিজ্ঞাসা করে, 11 তারিখের রেকর্ড এবং ছবিগুলো কোথায়? ঋতু বলে, আমি ওই দিন কোনো রেকর্ড করিনি। মীরা বলে, সবকিছুই না আপনি রেকর্ড করে রাখেন, তাহলে ওই দিন কেন করেননি? ঋতু বলে, আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেকর্ড করে রাখি। ডায়েরির বিষয়ে জিজ্ঞাসা করলে ঋতু জানায় সে শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলোই নোট করে রাখে। মীরা তাকে বলে, আপনি কি ছায়ার কোনো বিষয়ে মনে করতে পারছেন না? ঋতু জানায়, আমি তো শুধু তাকে নিউজে দেখেছিলাম। মীরা বলে, তাহলে এর পরেই আপনি সূর্যমুখীর পেন্টিংটা করেছিলেন? তখন ঋতু তাকে জিজ্ঞাসা করে, নিখোঁজের সাথে সূর্যমুখী পেন্টিং এর কি কোনো সম্পর্ক থাকতে পারে? তখন ডেভিড বলে, সেটা তো আপনি আমাদেরকে বলবেন। ঋতু বলে, আমি তো কিছুই মনে করতে পারছি না। মীরা তাকে জিজ্ঞাসা করে, আপনি কেন সবসময় বাগান বিলাসেরই ছবি আঁকেন? ঋতু বলে, আমি জানি না। ডেভিড সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ঋতুকে জিজ্ঞাসা করে, আপনি কেন লেডিস হোস্টেলের সামনে 7 বার গিয়েছেন? আর আপনি 7ম বারেই ছায়াকে ফলো করেছিলেন। আপনি যে রেমার কথা বলেছেন, সেদিন রেমার সাথে ছায়াকে কথা বলতে দেখেছেন, কিন্তু সেদিন তো রেমা ছিলই না, রেমা তার হাজবেন্ডের সাথে কাজিনের বিয়েতে গিয়েছিল। আমরা টোল প্লাজার ভিডিও দেখে সেটা নিশ্চিত হয়েছি। ঋতু বলে, আমি কিছুই মনে করতে পারছি না। ডেভিড বলে, এখন আপনি আসতে পারেন। সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে ঋতু মনে করার চেষ্টা করছিল সেদিন ছায়ার সাথে কাকে দেখেছে। ঋতুর মনে পড়ে যায়, ছায়ার সাথে আসলে রেমা নয়, সে নিজেই ছিল। এর পরের দৃশ্যে দেখা যায় ব্রিজের নিচ থেকে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পুলিশ মরদেহর সাথে একটি ব্রেসলেট পায়। দৃশ্য ঋতুর কাছে নেওয়া হলে দেখা যায় ঋতু রেমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার ব্রেসলেটটি পেয়েছো? রেমা জানায়, সেদিন তো অনেক খুঁজলাম, কিন্তু পাইনি কোথাও। পরের দিন ডেভিড ঋতুকে আবার থানায় জিজ্ঞাসাবাদ করছিল। তার হাতে লক্ষ্য করে ব্রিজের নিচে মৃতদেহ থেকে পাওয়া ব্রেসলেটের মতো ঋতুও একটি ব্রেসলেট পরে আছে। ছায়ার বিষয়ে ঋতুকে জিজ্ঞাসা করলে সে এক এক সময় এক এক রকম উত্তর দিতে থাকে। এজন্য ডেভিড রয়েসকে জিজ্ঞাসাবাদ করে এবং বলে, ছায়ার সাথে কোনো না কোনো কানেকশন তো আছেই, কিন্তু সে এক এক সময় এক এক উত্তর দিচ্ছে। তখন রয়েস বলে, ঋতুর সাথে ছায়ার কোনো কানেকশনই নেই। হয়তো তাদের কখনো দেখা হয়েছে এবং ক্যাজুয়াল কথাবার্তা হতে পারে, কারণ আমি যখন বাইরে যাই তখন ও মাঝে মধ্যেই কেনাকাটা করতে যায়। লেডিস হোস্টেলের সামনে শপিং মলগুলো থেকে কেনাকাটার সময় হয়তো ছায়ার সাথে কখনো তার দেখা হয়েছে। আবার এমনটাও হতে পারে যে এগুলোর কোনোটাই হয়নি, এগুলো তার সম্পূর্ণই কল্পনা। টিভি নিউজে দেখার পর সে এগুলো নিজে নিজে কল্পনা করে নিয়েছে। কিন্তু ডেভিডের কথা হচ্ছে, ছায়ার সাথে তার কোনো না কোনো কানেকশন আছেই। পরদিন সকালে ডেভিড রয়েসের বাসায় আসে এবং সে ডেড বডির ছবিটি ঋতুকে দেখিয়ে বলে, এনাকে চেনেন কিনা? ঋতু বলে, আমি চিনি না। তারপর একটি ব্রেসলেট দেখিয়ে বলে, শুনলাম আপনার একটি ব্রেসলেট হারিয়ে গিয়েছে, দেখেন তো এটাই সেটা কিনা। ঋতু বলে, ব্রেসলেট তো আমার হাতেই আছে। এর মধ্যে ঋতু বলে, আমার ছেলে মেয়ে স্কুল থেকে ফিরেছে, এ বলে সে সেখান থেকে চলে যায়। মীরা রয়েসকে জিজ্ঞাসা করে, এটাই কি ওর ডেলি রুটিন? তখন রয়েস বলে, ও মূলত ওর নিজস্ব জগতে বসবাস করে। আমাদের 2বার মিসক্যারেজ হয়েছিল, এরপর থেকে সে নানান হ্যালুসিনেশন দেখে। ডেভিড ব্রেসলেটটি সম্পর্কে জানতে চায়, তখন রয়েস বলে, আমাদের প্রথম অ্যানিভার্সারিতে আমি তাকে এই ব্রেসলেটটি গিফট করেছিলাম, এটি সে হারিয়ে ফেলে। এর জন্য সে মন খারাপ করেছিল বলে আমি তাকে আরেকটি ব্রেসলেট বানিয়ে দেই। এরপর ডেভিড বলে, সিসিটিভি ফুটেজে দেখলাম চোর বাসা থেকে পালিয়ে যাওয়ার পর কার নিয়ে দুজনে বের হয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? রয়েস জানায়, সেদিন আমরা সামান্য আহত হয়েছিলাম, তাই হাসপাতালে গিয়েছিলাম। এরপর দৃশ্য চেঞ্জ হলে দেখা যায় ঋতু শাওয়ার নিচ্ছে। সে দেখে তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, কিন্তু সে কোনোভাবে মনে করতে পারছিল না এই আঘাতগুলো কিভাবে হলো। এরপর দিন ডেভিড আবারও রয়েস ও তার স্ত্রীকে থানায় ডেকে পাঠায়। রয়েস ডেভিডকে বলে, আমার স্ত্রীর শারীরিক কন্ডিশন সম্পর্কে আপনি অবগত আছেন, তারপরও কেন বারবার ডিস্টার্ব করছেন? তখন ডেভিড বলে, দেখুন এটা শুধু একটি মেয়ের মিসিং কেস নয়, বরং এরপরে আরো 2টো মেয়ে মিসিং হয়েছে। এরপর ত্রিশিকা ও জেনিফার নামে 2টো মেয়ের ছবি দেখিয়ে ঋতুকে জিজ্ঞাসা করে সে ওদেরকে চেনে কিনা। ঋতু জানায়, আমি এদেরকে চিনি না।
এরপর ডেভিড রয়েসকে বলে, যখন ঋতুর অবস্থা বেগতিক হয়ে যায় তখন কোথাও চিকিৎসা করতে নিয়ে যান না? ডক্টর মুনু ফিলিপসের কাছে নিশ্চয়। কোথায় বসেন সেই ডক্টর? ঠিকানা নিয়ে ডেভিড ও মীরা সেই ডক্টরের সাথে দেখা করতে যায়। ডক্টর মীরা ও ডেভিডকে জানায় ঋতুর অবস্থা যখন খারাপ হয়ে যায় সে প্রতি মাসে এখানে একবার ট্রিটমেন্টের জন্য আসে। একটি রুম দেখিয়ে বলে সে সবসময় এসে এই রুমেই থাকে। মীরা ও ডেভিড লক্ষ্য করে এই রুমের জানালার সাথে একটি বাগান বিলাসের গাছ রয়েছে। তারা ভাবে হয়তো এখানে এসে দীর্ঘ সময় কাটায় বলে ঋতু সবসময় বাগানবিলাসের ছবি আঁকে। ডেভিড ডক্টরকে এই ৩টি মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে কখনো দেখেছে কিনা। ডক্টর ছবিগুলো দেখে মনে হয় কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং তাদেরকে জানায় ওদেরকে কখনো দেখেনি। ফিরে এসে মীরা রয়েসকে জানায় সে ঋতুর উপরে একটি সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে চায়। মীরা আরও জানায় যেসব মেয়ে মিসিং হয়েছে তাদের বডি পর্যন্ত পাওয়া যায়নি, কেউ মুক্তিপণও দাবি করেনি। ঋতু যদি তাদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকে হয়তো মেয়েগুলোকে উদ্ধার করা যাবে। এরপরে রয়েস রাজি হয়ে যায়। রয়েস মীরাকে অনুরোধ করে তাদের যে কোনো বাচ্চা নেই এই কথাটি যেন কোনোভাবেই ঋতুকে না বলে, কারণ একমাত্র এই আশা নিয়েই ও বেঁচে আছে। এরপর মীরার কথা মতো ঋতুকে আনা হয় সাইকোলজিক্যাল টেস্টের জন্য। মীরা ঋতুকে এই মেয়েগুলোর বিষয়ে জিজ্ঞাসা করলে ঋতু দেখতে পায় সে একটি জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটি ডোবার মধ্যে পড়ে যায়। ঋতুকে দেখে অস্বাভাবিক মনে হলে তাকে সেদিনের মতো যেতে দেওয়া হয়। এরপরে মীরা রয়েসকে ডেকে বলে, ঋতুকে যখন আমি মিসিং মেয়েগুলোর নাম বলছিলাম তখন সে খুব ঘাবড়ে যাচ্ছিল। তার মানে ঋতু ওই মেয়েগুলো সম্পর্কে কিছু হয়তো জানে। ওই মেয়েগুলোকে শেষ যে জায়গায় দেখা গিয়েছে আমি ঋতুকে সেই জায়গাগুলোতে নিয়ে যেতে চাই। হয়তো এতে করে তার কিছু মনে পড়তে পারে। এরপর ঋতুকে ওই সকল স্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঋতু কিছুই মনে করতে পারে না। এরপর মীরা ঋতুকে সেই পেন্টিং শপে নিয়ে যায় যে পেন্টিং গ্যালারিতে তার ছবিগুলো সেল করে। মীরা শপের মালিককে জিজ্ঞাসা করে ঋতুর পেন্টিংগুলো কে কেনে। শপের মালিক জানায় একজন ডক্টর। এটা শোনার পর ঋতুকে জিজ্ঞাসা করে রয়েস এখন কোথায় আছে। ঋতু এবং রেমা জানায় রয়েসকে এখন ফার্ম হাউসে পাওয়া যাবে। মীরা সেখান থেকে বের হয়ে ফার্ম হাউসে চলে যায়। রয়েসকে পেন্টিংয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে রয়েস জানায় আমি আগে থেকে তাদেরকে ৪,০০০ টাকা দিয়ে আসি। তারা ঋতুকে ৩,০০০ টাকা দেয়। মীরা ঋতুর পেন্টিংগুলো দেখতে চাইলে রয়েস তাকে একটি রুমে নিয়ে আসে। সেই রুমে ঋতুর সমস্ত পেন্টিংগুলো সাজানো ছিল। এরপর মীরা জানতে চায় এই ফার্ম হাউস তার কেনা কিনা। রয়েস তখন জানায় এই ফার্ম হাউসটি আসলে তার নানার, তার নামে লিখে দিয়ে গেছে। প্রতিটি বাচ্চার ক্ষেত্রে তার জীবনের আইডল হয় তার বাবা, কিন্তু আমার ক্ষেত্রে ছিল আমার নানা। রয়েস এসব কথা বলতে বলতে মীরা জানালার পর্দা সরালে দেখতে পায় বাইরে অনেকগুলো বাগানবিলাসের গাছ। মীরা রয়েসকে জিজ্ঞাসা করে ঋতু কি এই বাগানবিলাসগুলো দেখে পেন্টিংগুলো করে। রয়েস জানায় হতে পারে, কারণ বিয়ের পরপর ঋতু প্রায়ই এখানে আসতো। হঠাৎ শুকুরের শব্দ শুনে মীরা খুব ভয় পেয়ে যায়। মীরা জিজ্ঞাসা করে আপনি কি শুকুর পালেন? রয়েস জানায় শুধু শুকুরই না, মুরগি, ছাগল আরো অনেক কিছুই আছে। মীরাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু নিয়ে খুব ভয় পেয়েছে। সে সেখান থেকে দ্রুত বের হয়ে চলে যায়। সকালে দেখা যায় রয়েস ঘুম থেকে উঠার পরে বেডের নিচ থেকে ৩টি চিরকুট পায়। মীরা সবসময় ভুলে যায় বলে গুরুত্বপূর্ণ কোনো কিছু সে এভাবে লিখে রাখে। একটি চিরকুটে লেখা ছিল ব্যাটম্যান লোগো, সূর্যমুখী এবং খরগোশের ছবিগুলো মীরা নিয়ে গেছে। দ্বিতীয় চিরকুটে লেখা ছিল মীরা কাল আবার আসবে এবং আমাকে ফার্ম হাউসে নিয়ে যাবে। শেষ চিরকুটে লেখা ছিল মীরা আমাকে বলেছে আমাদের কোনো ছেলে মেয়ে নেই। শেষ চিরকুটটি পড়ার পর রয়েস এটি নিজের কাছে রেখে বাকি দুটো বেডের নিচে রেখে দেয়। কিছুক্ষণ পর মীরার ঘুম ভাঙলে সে বেডের নিচ থেকে চিরকুটগুলো চেক করে। এরপর ঋতু মীরাকে ফোন করে, কিন্তু মীরার ফোন বন্ধ পাচ্ছিল। রয়েস ঋতুকে জিজ্ঞাসা করে তোমার আঁকা শেষ ৩টি পেন্টিং কোথায়? ঋতু জানায় সেগুলো মীরা নিয়ে গেছে। রয়েস বলে সেগুলো দিয়ে মীরা কি করবে? এরপর দেখা যায় রয়েস ঋতুকে গোসল করাতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডেভিড এসে ঋতুকে জিজ্ঞাসা করে মীরাকে শেষ কবে দেখেছেন। ঋতু জানায় গতকাল বিকেলে। রয়েস জানতে চায় কেন, কি হয়েছে। ডেভিড বলে মীরার বাবা বলেছে কাল রাতে কারো গাড়ির হর্ন শুনে মীরা দেখতে গিয়েছিল। এরপর থেকে মীরাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেভিড সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় ঋতু মীরার সাথে কথা বলছে এবং চলে যাওয়ার সময় হাতে করে মীরা কিছু একটা নিয়ে যাচ্ছিল। ঋতুকে জিজ্ঞাসা করলে ঋতু বলে আমার আঁকা পেন্টিং এর ৩টি সে নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে ডেভিড আরও দেখে মীরা চলে যাওয়ার পরপরই রয়েস বাসায় এসেছিল এবং রাত্রিবেলা আবার বের হয়েছিল। রয়েসকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে রয়েস বলে তারা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল। এরপর ডেভিড সিসিটিভি ফুটেজ নিয়ে সেখান থেকে চলে যায়। ডেভিড বাসা থেকে চলে গেলে রয়েস ফার্ম হাউসে আবার যায়। রয়েস কিছু মাংস ফ্রিজ থেকে বের করে এবং সেগুলো গ্রিল করে তার পোষা কুকুরকে খেতে দেয়। এরপর চেয়ারে বসে ড্রিঙ্ক করতে করতে দেয়ালে টানানো তার নানার ছবির দিকে তাকিয়ে
সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। চলুন ঘুরে আসি কিভাবে তার নানা তার আইডল হলো। রয়েস যখন ছোট ছিল তখন সে লুকিয়ে একদিন দেখে কেয়ারটেকার তার নানার কাছে দুটি মেয়েকে ধরে নিয়ে এসেছে। এভাবে সে পরপর কয়েকদিন একই বিষয় লক্ষ্য করে। আসলে রয়েসের নানা এভাবে মেয়েদেরকে ধরে নিয়ে এসে সে নিজের যৌন চাহিদা মেটাতো। রয়েস একদিন জানালা দিয়ে দেখে তার নানা কেয়ারটেকারের বউয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। এভাবে আরেক দিনও সে জানালা দিয়ে তাকিয়েছিল। পেছন থেকে সেই কেয়ারটেকারের বউ এসে তাকে রুমের মধ্যে নিয়ে যেয়ে দরজা আটকিয়ে দেয়। এভাবে চলতে থাকলে রয়েস একদিন তার নানাকে দেখে ওই দিনও সে একটি মহিলাকে ধরে নিয়ে এসে বাসার পেছনে শুকুরের খামারে নিয়ে যায়। তার নানা কেয়ারটেকারকে দিয়ে মহিলার পুরো বডিটা টুকরো টুকরো করে কেটে শুকুরকে দিয়ে খাইয়ে দেয়। এ সমস্ত কিছু রয়েস দূরে দাঁড়িয়ে লুকিয়ে দেখছিল। মূলত রয়েস তার নানাকে এভাবে ফলো করতে করতে তার নানার মতো হয়ে উঠেছে। রয়েস এখনও তার নানা সে লাঠিটা ব্যবহার করে। পরের দৃশ্যে দেখা যায় ঋতু রেমাকে বলে, বিজুকে ডাকো, আমরা ফার্ম হাউসে যাব। তারা ফার্ম হাউসের দিকে রওনা হয়। পথিমধ্যে মীরার বাসা দেখতে পাওয়ায় ঋতু রেমাকে বলে ভিতরে যে মীরার খোঁজ নিয়ে আসতে। রেমা যখন ফিরে আসছিল তখন ঋতু কল্পনাতে সে রেমাকে মীরা ভাবছিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। রেমা ঋতুকে বলে গতকাল গাড়ির হর্ন শুনে মীরা চেক করতে আসলে সে আর বাড়ি ফিরেনি। এটা শুনে ঋতু পেছনে তাকালে দেখতে পায় রয়েস সেখানে দাঁড়িয়ে আছে। আসলে সে বিজুকেই রয় হিসাবে দেখছিল। অন্যদিকে রয়েস মীরাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। ইতোমধ্যে তারা ফার্ম হাউসে পৌঁছালে গাড়ির হর্ন শুনতে পেলে রয়েস তাড়াহুড়া করে বেসমেন্ট থেকে উপরে উঠে আসলে দেখতে পায় ঋতু এসেছে। রয়েস জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন এসেছো? ঋতু বলে মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রয়েস ঋতু ও রেমাকে রুমের ভেতরে বসায় এবং বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়। বিজু বাসার বাইরে দাঁড়িয়েছিল। রয়েস বিজুর সামনে যেয়ে প্রচণ্ডভাবে আঘাত করে এবং মারতে থাকে। শব্দ শুনে ঋতু ও রেমা দরজার গ্লাস দিয়ে তাকালে দেখতে পায় রয়েস বিজুকে মারছে। ঋতু দরজার গ্লাস ভেঙে বাইরে বের হয়ে আসে। ঋতু রেমাকে পালিয়ে যেতে বললে রয়েস রেমাকে ধরে ফেলে। রেমার গলা ধরে মাটিতে আছড়ে ফেললে সে জ্ঞান হারায়। এটা দেখে ঋতু বমি করে ফেলে। রয়েস তাকে বুঝিয়ে শুনিয়ে বাসার ভিতরে নিয়ে যেয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর দেখা যায় রয়েস রেমাকেও সেই আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। এরপর রয়েস সেই ভয়ঙ্কর কুকুরগুলোকে খাঁচা থেকে ছেড়ে দেয় এবং কুকুরগুলো বিজুর শরীরকে ছিন্ন ভিন্ন করে খেতে থাকে। তারপর বাসার ভিতরে ঢুকে ঋতুর সব পেন্টিংয়ে রয়েস আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় ঋতুর। আরও দেখানো হয় অ্যাক্সিডেন্টের পর রয়েস ঋতুকে চেকআপের জন্য ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে অ্যাক্সিডেন্টের জন্য তার স্মৃতি মুছে যেতে পারে। আর এটি জানার পর রয়েস এই বিষয়টি মেয়েদেরকে ট্র্যাপে ফেলার জন্য ঋতুকে ব্যবহার করত। ঋতু সবসময় বাগান বিলাসের ছবি পেন্ট করত। সে কেন ফার্ম হাউসের কথা ভুলতে পারছে না এজন্য রয়েস তাকে প্রতিদিন বেল্ট দিয়ে পিটাতো এবং বাথটাবে পানির মধ্যে চুবাতো। এখানে শুধু ছায়াকেই নয়, অন্যান্য মেয়েদেরকে যেমন ত্রিশিকা জেনিফারকেও ঋতু সহযোগিতায় অপহরণ করিয়েছিল। ডক্টর বলেছিল কোনো শখ পেলে ঋতু আগের স্মৃতিগুলো আবার ভুলে যাবে। এজন্য প্রতিবার অপহরণের পর রয়েস ঋতুকে বাথটাবে চুবাতো, যেন ঋতু কোনোভাবেই সেগুলো মনে রাখতে না পারে। রয়েস মেয়েদেরকে অপহরণ করে ফার্ম হাউসে নিয়ে এসে রেপ করত এবং কেটে টুকরো টুকরো করে শুকুর ও কুকুরকে দিয়ে খাওয়াতো। এমনকি মেয়েরা যেসব কিছু পরে থাকতো তাদের ড্রেস থেকে শুরু করে সবকিছু সে সংগ্রহ করে রাখত। ওই রাতে মীরাকে একইভাবে কিডন্যাপ করেছিল। ঋতুর এগুলো মনে পড়ে যাওয়াতে বুঝতে পেরে তাকে বাথটাবে আবারও চুবাতে নিয়ে যায় রয়েস। কিন্তু এবার ঘটে উল্টো ঘটনা। ঋতু উল্টো রয়েসের মাথা বাথটাবে চুবিয়ে ধরে এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রয়েস একটি বন্দুক নিয়ে ঋতুর পিছে পিছে ছুটে এবং কুকুরগুলোকে লেলিয়ে দেয়। ঋতু অন্ধকারের ভিতর বাগানের ভেতর দিয়ে ছুটতে ছুটতে একটি পুকুরে পড়ে যায়। রয়েস এসে ঋতুকে ধরে ফেলে এবং ফার্ম হাউসে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। এরপর রয়েস ঋতুকে একটি ইঞ্জেকশন নিতে বললে ঋতু উল্টো রয়েসের বডিতে সেটি ইনজেক্ট করে দেয়। এ সময় মীরা জ্ঞান ফিরে পেলে চেন দিয়ে সে রয়েসের গলা চেপে ধরে। চিৎকার করে ঋতুকে দ্রুত পুলিশকে কল করতে বলে। ঋতু কল করার জন্য উপরে যেতে লাগলে রয়েস বন্দুকটি তার মাথায় ছুঁড়ে মারে। ঋতু অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রয়েস ও মীরার মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। এরই মধ্যে ঋতুর জ্ঞান ফিরে আসলে ঋতু গানটি নিয়ে রয়েসের দিকে তাক করে। মীরা রয়েসকে শুট করতে বলে। রয়েস তখন ঋতুকে বলে ও একটা সাইকো, ওর কথা শুনো না। ও আমাদের বাচ্চাদেরকে মারতে এসেছে। তুমি ওকে শুট করো। তখনই ঋতুর মনে পড়ে মীরা ওকে বলেছিল তোমাদের কোনো বাচ্চা নেই। মীরা ঋতুকে বাচ্চাদের রুমে নিয়ে যেয়ে দেখিয়েছিল যদি বাচ্চাই থাকতো তাহলে রুম কি এত গোছানো থাকতো। এরপর ঋতু বন্দুক উঁচু করে রয়েসকে বলে আমাদের কোনো বাচ্চা নেই রয়, এই বলে তাকে শুট করে। আর রেমার জ্ঞান ফিরলে রেমাও একটি চেয়ার দিয়ে রয়েসকে আঘাত করে।
এরপর পুলিশ ফার্ম হাউসে এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর মীরা পুলিশকে জানায় ঋতুর বাগানবিলাসের পেন্টিং এবং ফার্ম হাউসের বাগানবিলাস দেখে তার মনে কিছুটা সন্দেহ হয়েছিল। সাথে সূর্যমুখী ফুল, ব্যাটম্যান এবং খরগোশের পেন্টিংয়ের সাথে মিসিং হওয়া মেয়েদের জামাকাপড়ের মিল পাওয়ায় এবং রয়েসের কিছু আচরণে সন্দেহ হয়েছিল। মীরা ডেভিডকে আরও বলে, আমি আপনাকে এই বিষয়টি আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু সেই রাতে গাড়ির হর্ন শুনে আমি বাসার বাইরে বেরোলে দেখি ঋতু দাঁড়িয়ে আছে। কাছে আসলে রয়েস আমাকে অপহরণ করে। পুরো কেসটি ঋতু সলভ করেছে। ডেভিড ঋতুকে সরি বলে আর বলে, আমরা আপনার স্মৃতিশক্তি এবং হ্যালুসিনেশনের বিষয়গুলো ফোকাস করতে যেয়ে রয়েসের উপর সামান্য সন্দেহ করিনি। ও টোটাল ১৩ জন মেয়েদেরকে অপহরণ করেছে। ফার্ম হাউস থেকে সেই ১৩ জন মেয়েদের জিনিসপত্র উদ্ধার করেছি। আপনি একমাত্র মেয়ে যিনি ওর হাত থেকে বেঁচে গিয়েছেন। বাকি সবাইকে ও মেরে ফেলেছে। ডেভিড বলে, আপনাকে নিয়ে সে মিথ্যা একটি দুনিয়া বানিয়ে রেখেছিল, যেটা অন্য সবাই বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু বাস্তবে আপনার নাম ঋতু না, আপনার আসল নাম হচ্ছে এস্তার এমানুয়েল। আপনাকে অপহরণ করেছিল। যখন দেখে আপনার স্মৃতিগুলো সব আপনি ভুলে যান, তখন আপনাকে দিয়ে অন্যান্য মেয়েদেরকে অপহরণের কাজে ব্যবহার করত। কিছুদিন পর দেখা যায় ঋতু জেলে গিয়ে রয়েসের সাথে দেখা করে। ঋতু বলে, আমি প্রার্থনা করি তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক, তুমি প্রার্থনা পড়ে ঘুমিয়ে যাও। এখানে রয়েস ছিল মারাত্মক লেভেলের সাইকো। সে চতুরতার সাথে সবাইকে বোকা বানিয়ে এই ক্রাইমগুলো করেছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের মুভিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। এমন ভালো ভালো মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে সেটিও কমেন্টস করে জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।